কি নিয়ে আলাপ করতে চাচ্ছ আজকে? আজকে আমি আলাপ করব আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পাশা আতাতুর্ক নিয়ে। তার নামটা বিশাল বড় হলেও তার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোস্তফা। হুম। এই পাশা হচ্ছে তার বংশের নাম। এখন এর কামাল নামের মজার কাহিনী আছে। সে যখন হাই স্কুলে পড়তো সে অঙ্ক অনেক ভালো পারতো। হুম। সে তার অঙ্ক মাস্টার তার নাম দিয়েছিল কামাল। কামাল মানে হচ্ছে যে ভালো অঙ্ক পারে। তাই নাকি? আচ্ছা। আর আতাতুর্ক তো হচ্ছে তোমার এই তুরস্কের জাতির তাকে দেওয়া হয়েছিল। মানে তার রিয়েল নাম মোস্তফা, কিন্তু তার পুরো নাম মোস্তফা কামাল পাশা আতাতুর্ক। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, সে এখন সে জন্মের পর প্রথমে ইসলামিক বিষয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে সেকুলারিজমের দিকে চলে যায়। এরপর সেই এই স্কুল ট্রেন অফিসার হিসেবে এই অটোম্যান মিলিটারিতে জয়েন করে। ওই সময় কিন্তু অটোম্যান মিলিটারিতে একটা খুবই বড় একটা চলতেছিল। অটোমান সাম্রাজ্য কোন সালের দিকে ছিল? কত থেকে কত সাল? 1299 থেকে 1919। যাই হোক, এখন ওই সময় কিন্তু অটোম্যান মিলিটারির খুব একটা খুবই অস্থির একটা সময় চলতেছিল। ওই সময় খুবই দ্বন্দ্ব চলছিল দুই ধরনের অফিসারদের মাঝে। আচ্ছা, একটা বিষয় একটু জেনে নেই। অটোমান সাম্রাজ্যর গোড়াপত্তন হয়েছিল যখন শুরুর দিকে, তখন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? গোড়াপত্তন করেছিল আত্রগুরু গাজী, কিন্তু প্রথম সুলতান ওসমান গাজী। আর্তুগ্রুল গাজী। যাই হোক, আর্তুগ্রুল গাজীর সন্তানই তো ওসমান গাজী। এখন তখন সে ছিল সুলতান মেহমেদ দ্য ফিফথ চলতেছিল। প্রথম লাইটে আসে টার্কিশ ইটালি ওয়ারের মাধ্যমে। এখানে ইটালি হেরে যায়, তুরস্ক জিতে যায়। এই সময় আরেকটা যুদ্ধ হচ্ছিল তুর্কি গ্রিক ওয়ার। এখানে তুরস্ক জিতে গেলেও পশ্চিমাদের হস্তক্ষেপের ফলে গ্রিসে কৌশলভাবে জিতে যায়। এই জন্য তখন অটোম্যানদের মাঝে পশ্চিমাদের একটা খুবই বড় ঘৃণা তৈরি হয়। যাই হোক, এরপর বলকান ওয়ারেও তাকে পাঠানো হয়, কিন্তু সে ব্যর্থ হয় ওই জায়গায়। তবে এটা সে কয়দিন আগে ইটালি টার্কিশ ওয়ার আর অটোম্যান গ্রিক ওয়ারে বেশ ভালো দক্ষতা দেখানোর জন্য এটা কেউ তেমনটা কি করতে হয় না। আচ্ছা, এখন এই সময়ে যখন শুরু হয়ে যায় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কত সালে? 1914 সালে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের দুইটা পক্ষ ছিল না? একটা হলো সেন্ট্রাল পাওয়ার আর একটা অ্যালাইড পাওয়ার। না, না, যে অক্ষ শক্তি আর না, ওটা দ্বিতীয় ও আচ্ছা, আচ্ছা। এটা মধ্য শক্তি আর মিত্র শক্তি। যাই হোক, এখন অটোম্যান সাম্রাজ্য ছিল মধ্য শক্তিতে, মানে অটোম্যান সাম্রাজ্য ছিল হেরে যাওয়া মধ্য শক্তিতে। এখন এই টার্কিশদের জন্য কোনো ভূখণ্ডই রাখতে চাচ্ছিল না। বর্তমান যে তুরস্ক আছে এটাকে তারা ব্রিটেন, গ্রিস আর আর্মেনিয়ার মাঝে টুকরো টুকরো করে দেয়। ব্রিটেন, গ্রিস আর আর্মেনিয়া। এখন এগুলার পর তবে ওই সময় কিন্তু আরেকটা বড় কাহিনী হয়েছিল, রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব 1917 সালে। হ্যাঁ, এখন এই বিপ্লবের পর ক্ষমতায় আসে যেহেতু এই লেনিন, মানে সে যেহেতু কমিউনিস্ট, এখন কমিউনিস্টদের ক্ষমতা আসার জন্য কিন্তু কামাল পাশা হেল্প করছিল। তাই এবার কমিউনিস্টরা কামাল পাশাকে হেল্প করা শুরু করে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওই সময় কিন্তু সুলতান মেহমেদ দ্য ফিফথ মারা যায়, আর আসে সুলতান মেহমেদ দ্য সিক্সথ। কামাল পাশার সৈন্য সংখ্যা ছিল 4 লক্ষ, আর এলাইট ফোর্সে ছিল 5 লক্ষ। যুদ্ধ শেষে কামাল পাশার প্রায় 50,000 আর এলাইট ফোর্সের প্রায় লাখখানিক সৈন্য মারা যায়। এখন এই এলাইট ফোর্সে ছিল গ্রিস, আর্মেনিয়া, ব্রিটেন, ফ্রান্স আর হাতের পুতুল অটোম্যান আর্মি। যাই হোক, এখন এই আর্মি ছিল। এই সময় কিন্তু ব্রিটেন আর ফ্রান্স সরাসরি সৈন্য পাঠায়, কিন্তু ব্রিটেন আর ফ্রান্স যেহেতু এতদিন যাবত ফার্স্ট ওয়ার্ল্ড করে খুবই ক্লান্ত ছিল, তারা টিকতে পারে না। আর অন্যদিকে এই পুতুল বাহিনীকে তারা নিমিশেই ধ্বংস করে দেয়, আঙ্কারা বিজয় করে। এরপর আর্মেনিয়ান আর্মির সাথে বেশ ফাইটে জড়ায়, কিন্তু অন্যদিকে রুশ সৈন্যরা আসে, আর্মেনিয়া ওখানেই ধ্বংস হয়ে যায়। আর আনাতোলিয়া এবং ইস্তাম্বুল এই দুই জায়গা বিজয় হয়, আর কামাল পাশা ক্ষমতায় আসে। যাই হোক, এটা হচ্ছে তার ব্রাইট সাইড। সে এই বন্ধু সবাই তাকে পছন্দ করতো। সে ক্ষমতায় এসে তার ডার্ক সাইড শুরু হয়। তাই নাকি? সে এই অটোম্যান যে ইসলামিক মূল্যবোধ সেটাকে পুরোপুরি ধ্বংস করে সেকুলারিজম নিয়ে আসে। সেকুলারিজম। সে এই এই মুসলিম শাসনকে খালি সীমাবদ্ধ করে দেয় মসজিদ আর মাদ্রাসায়। সে মাদ্রাসা অনেক কমিয়ে আনে আর প্রচুর এই স্কুল তৈরি করে। এটা বেশ ভালোই ছিল, কিন্তু স্কুল তৈরি ভালো থাকলেও মাদ্রাসা ধ্বংস করাটা, এটা তো অনেকে মেনে নেবে না। এটা অনেকে মেনে নেয় না। তবে এই যে অটোম্যান যে কালচারের যে টুপি ছিল না, এটা তো অবশ্যই ছিল পাশা টুপি। হ্যাঁ, লম্বা লম্বা। এই টুপি সে বাতিল করে দেয়। আচ্ছা, এটা মানে তাকে জাতীয়তাবাদের মধ্যে আঘাত লাগে নাকি? কিন্তু তার সবচাইতে বাজে জিনিস ছিল, এগুলো সবগুলো মানা যায়, কিন্তু এটা সবচেয়ে ডার্ক সাইড ছিল তার মাদকাসক্তি। তাই নাকি? সে মাদককে মানে এই তুরস্কে বধূ করার জন্য অনেক কাজ করছে। এই জন্য এবং তার মৃত্যু হয়েছিল অতিরিক্ত
মাদক পানের জন্য। আহ। যাক, এখন এই মুসা কামাল সে এমন একটা সাথে হিরো এবং ভিলেন, আচ্ছা তাকে কোনোভাবেই সম্পূর্ণ হিরো বা সম্পূর্ণ ভিলেন বলা যায় না। হুম। তাকে ন্যাশনালিজমের দিক দিয়ে চিন্তা করলে, জাতীয়তাবাদের দিক দিয়ে চিন্তা করলে খুব বড় একজন হিরো, হুম। আর রিলিজিয়াস দিক থেকে চিন্তা করলে খুব বড় একজন ভিলেন। আচ্ছা যাই হোক, এখন এই ছিল মুস্তাফা কামাল পাশার ব্যাপারে আলোচনা। হুম। এখন আজকের আলোচনা এখানেই শেষ। আজকের আলোচনা এখানে শেষ। হুম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা।